আজ সংখ্যালঘু অধিকার দিবস। 1992 সালের আজকের দিনেই রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গৃহীত হয়েছিল বিশেষ প্রস্তাব। সেই প্রস্তাবের ফলেই সারা দুনিয়া জুড়ে এই দিনটি পালিত হয়। আমাদের দেশে বহু ভাষা, সংস্কৃতি এবং ধর্মের মানুষ বসবাস করেন। স্বাভাবিকভাবে এই দেশে সংখ্যালঘু অধিকার দিবস একটি বিশেষ তাৎপর্য বহন করে। রাষ্ট্রসংঘে এই দিনটি বা এই মাইনরিটিজ বা সংখ্যালঘুদের অধিকার স্বীকৃত হওয়ার আগেই বিশেষ কিছু অনুচ্ছেদ ভারতীয় সংবিধানে সংযুক্ত হয়েছে। আমাদের দেশের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছে। 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন ব্যক্তির জীবনের অধিকারের সঙ্গে যা যা জড়িয়ে থাকে সেগুলোকে সুনিশ্চিত করা হয়েছে। সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, পরিচালনা করা এবং সরকার তাকে সাহায্য করবে কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবিধানের 30 নম্বর অনুচ্ছেদে এই বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এবং মানুষকে তার গ্যারান্টি দেওয়া হয়েছে। সংবিধানের 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মানুষকে ধর্মীয় অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি ধর্ম পালন করবেন স্বাধীনভাবে, রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না বা রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে প্রাধান্য দেবে না, কোনো বিশেষ ধর্মকে বাধা দেবে না, এই বিষয়টি সংবিধান গ্যারান্টি দেয়। আজ যখন আমরা এই সংখ্যালঘু অধিকার দিবস সম্পর্কে আলোচনা করছি, আজকে যখন আমরা নানান অনুষ্ঠানে মাতছি, আজকে যখন সভা সমিতি হচ্ছে, তখন কতকগুলো বিষয় আমাদের সামনে এসেই যায়। স্বাধীনতার প্রায় 80 বছর হতে চলল, সত্যি কি আমরা প্রত্যেক মানুষকে সমান অধিকার দিতে পেরেছি নাকি পারিনি? এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে। আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু যারা, তারা কি সত্যি সত্যি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে? তারা কি সত্যি সত্যি স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারে? এই প্রশ্নটিও চলে আসে। আমরা দেখেছি একের পর এক পুরনো মসজিদের নিচে মন্দির খোঁজা হচ্ছে, খ্রিস্টান সম্প্রদায়ের গির্জা ভেঙে দেওয়া হচ্ছে, আমরা দেখেছি মুসলিমদের মসজিদ নিয়ে নানান প্রশ্ন তোলা হচ্ছে। শুধুমাত্র ধর্মীয় পরিচয় মুসলিম বলে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছেন। ফলে আজকের দিনে এই প্রশ্নগুলো এসেই যায়। আমাদের দেশের রাষ্ট্রনেতারা সত্যি কি মানুষকে সমান অধিকার দিতে চাইছেন নাকি চাইছেন না? এগুলো আমাদের পর্যালোচনা করতে হবে। আমরা পশ্চিমবঙ্গের প্রেক্ষিত যদি আলোচনা করি, তাহলে দেখতে পাবো সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা বা নদিয়ার যে একটা বড় অংশ রয়েছে, এখানে আপনি দেখতে পাবেন স্কুল নেই, কলেজ নেই, ভালো রাস্তাঘাট নেই, রেল যোগাযোগও ভালো নয়, সড়ক যোগাযোগও ভালো নয়। ধরুন একজন ব্যক্তি মালদা টাউনে তার কোনো কাজ পড়েছে, সকালবেলা কোনো পরীক্ষা আছে, তিনি হরিশ্চন্দ্রপুর বা কুমেদপুর থেকে যাবেন বা ভালুকা রোড থেকে যাবেন, তার একটা ট্রেন, সেই ট্রেনে যদি উঠতে না পারেন তাহলে কোনো বিকল্প নেই। একজনের বাড়ি ধরুন চাকুলিয়া দিনাজপুরে, তাকে আসতে হবে রায়গঞ্জ, তার কোনো বিকল্প নেই। রায়গঞ্জ যেতে হলে তাকে 2বার বা 3বার বাস চেঞ্জ করতে হবে, টোটো ধরতে হবে, মোটর ভ্যান ধরতে হবে, এই সমস্ত অবস্থা। রেল যোগাযোগও ভালো না। আপনি যদি কোচবিহার চলে যান, কোচবিহারের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে বিকেলবেলা বা সন্ধ্যের পর কোনো গাড়ি চলে না, তাকে কোথাও যেতে হলে অনেক টাকা খরচ করতে হয়। এমনি আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া এই সম্প্রদায়ের মানুষকে যাতায়াতের জন্য প্রচুর টাকা খরচ করতে হয়। সরকার কি তাদের কথা ভেবেছে? এই প্রশ্নের উত্তর আজকে খোঁজা দরকার। এবার যদি আমরা মুর্শিদাবাদের দিকে আসি, ধরুন লালগোলা একটা লাইন, শিয়ালদা থেকে লালগোলা, এখন মেমু ট্রেন চালানো হয়, কোথাও কোথাও ইএমইউ চালানো হয়, ট্রেনে কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই। একটা মানুষ যিনি 4 ঘন্টা 5 ঘন্টা রেল জার্নি করবেন, তিনি তার যদি কোনো জরুরি প্রয়োজন পড়ে, প্রাকৃতিক ডাক পড়ে, তিনি কোথায় যাবেন? এই উত্তর কিন্তু আমরা খুঁজিনি। একজন মহিলা, শিশু বা একজন বয়স্ক মানুষ যিনি অসুস্থ, যিনি ডাক্তার দেখাতে যান, তার কি অবস্থা হতে পারে? এই উত্তর কি আমরা খুঁজেছি? এই প্রশ্নটা আমাদের নিজেদের করা দরকার। দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকার যারা বাসিন্দা, তারা ধরুন আলিপুরে যাবেন, তাকে 2বার বা 3বার গাড়ি চেঞ্জ করতে হবে। একটা বাসে কাকদ্বীপ থেকে আলিপুরে যেতে হলে তাকে মিনিমাম 200 টাকা খরচ করতে হয়। যিনি প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদের কথা কি আমরা ভেবেছি? এই প্রশ্নের উত্তর আমাকে খুঁজতে হবে, আমাদেরকে খুঁজতে হবে। মুর্শিদাবাদের ভাবদা, বামফ্রন্ট আমলে একটি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, আজও পর্যন্ত সেই কলেজ বাস্তবায়িত হলো না। কারণ ভাবদা বা বেলডাঙ্গা এলাকাটি সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস বলেই কি তা? আমরা জানি না। এই উত্তর আমাদের খোঁজা দরকার।
মুর্শিদাবাদের আহিরনে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস আছে, সেখানে দুটি বা একটি কোর্স চালু হয়েছে, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়ে ওঠেনি। আমরা কি এটা ভেবেছি? এই প্রশ্ন আজকে করা দরকার। মুর্শিদাবাদে একটি বিশ্ববিদ্যালয় হয়েছে, আমরা জানি সেখানে কি কি সাবজেক্ট পড়ানো হয় সে সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হয়নি। কল্যাণী ইউনিভার্সিটি অনেক পুরানো, অথচ সেখানে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি হয়েছে। হোক, আমরা অত্যন্ত খুশি, কারণ যত শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে শিক্ষার হার বাড়বে, এলাকার মানোন্নয়ন ঘটবে, আমরা জানি। তাহলে মুর্শিদাবাদ কেন পিছিয়ে থাকবে? এই উত্তর কি আমরা খুঁজেছি? আমরা খুঁজিনি। মুর্শিদাবাদে যে বিশ্ববিদ্যালয়টি করা হয়েছে সেটি পূর্বতন কৃষ্ণনাথ কলেজকে পাল্টে দিয়ে করা হয়েছে। কৃষ্ণনাথ কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ, সেখানকার মহারাজা করেছিলেন, অথচ আমরা সেই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে পারলাম না। এদিকে আলিয়া বিশ্ববিদ্যালয় 2010 সালে বাজেট অধিবেশনে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছিল যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি মহিলা ক্যাম্পাস চালু হবে। আজকে 15 বছর কেটে গেল, আমরা কি আলিয়া বিশ্ববিদ্যালয়ের পৃথক মহিলা ক্যাম্পাস চালু করতে পেরেছি? এই উত্তর কিন্তু আমরা খুঁজিনি, আমাদের খুঁজতে হবে। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটি বা আলিয়া বিশ্ববিদ্যালয়ের যেটা দরবার, যাকে আমরা কোর্ট বলি সাধারণ কথায়, সেখানে এমন 3 জন বিধায়ককে মনোনীত করা হয়েছে যাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়া অনেক কথা লিখছেন। তাহলে আমরা যোগ্যতম ব্যক্তিকে কি সম্মান দিয়েছি? বা সত্যি সংখ্যালঘুদের উন্নয়ন চাইলে সেই সম্প্রদায়ের শিক্ষিত মানুষকে যোগ্য সম্মান দিয়েছি? বা সরকার কি যোগ্য সম্মান দিচ্ছে? এই উত্তর আমাদের খুঁজতে হবে। নতুন ওবিসি লিস্ট চালু হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে সংখ্যালঘু সম্প্রদায় বঞ্চিত হচ্ছে। সরকার কি এর সমস্যা সমাধানের জন্য বিকল্প কোনো পন্থা নিচ্ছে, বা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে শক্তিশালী লড়াই করছে? এই উত্তর আমাদের খুঁজতে হবে। কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু আমাদের অধিকার আমরা যখন পাচ্ছি না, তখন আমরা কি সত্যি সরব হচ্ছি? দলে থেকে বা দলের বাইরে গিয়ে আমরা কি সত্যি কথাটা সামনে আনছি? এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কংগ্রেসের রাজনৈতিক যারা নেতৃত্ব আছেন, সিপিএমের যারা নেতৃত্ব আছেন, কিংবা বিজেপির যারা নেতৃত্ব আছেন, যারা বলছেন সবকা সাথ সবকা বিকাশ, তারা সত্যি কি করছেন? কিংবা এই সমস্যা সমাধানের জন্য কি কোনো নতুন রাস্তা বের করছেন? এই বিষয়টি যখন সামনে আসবে, যখন নতুন করে কিছু ভাবা হবে, তখন আজকের দিনের সার্থকতা, তখন এই সংখ্যালঘু অধিকার দিবস পরিপূর্ণ হবে। এই দিবসের যে প্রকৃত উদ্দেশ্য সেটি সার্থক হবে। আসুন আমরা নতুন করে ভাবি, একটু বিকল্পের সন্ধানে যাই, তাহলে হয়তো নতুন করে রাস্তা দেখাতে পারি আমাদের সমাজকে। তাহলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেকটি সম্প্রদায় সমানভাবে উন্নতির চরম শিখরে যাবে। আর এভাবেই এগিয়ে যাবে আমাদের দেশ। তখন আমরা বলতে পারবো আমার দেশ মহান।